বাবা মারা গেছেন কয়েকদিন আগে। আজ দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হচ্ছে। গ্রামের মোড়ুল এবং মাতব্বরেরা উঠোনে বসে আছেন। মানিক ও তার স্ত্রী কণিকা একপাশে দাঁড়িয়ে কুটিল চোখে রতনের দিকে তাকাচ্ছে। রতন ও পারুল শান্তভাবে এক কোণায় দাঁড়িয়ে আছে। দেখো মানিক, দেখ রতন, তোমাদের বাবা তো চলে গেছেন। এখন এই পৈতৃক সম্পত্তি তোমাদের দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ হওয়া উচিত। এটাই ন্যায়ের কথা। মোড়ল মশাই, ন্যায়ের কথা বলছেন? আমি বড় ছেলে, বাবার অসুস্থতার সময় আমিই তো সব দেখভাল করেছি। রতন তো শুধু বনে ঘুরে বেরিয়েছে। এই পৈতৃক ভিটে, পুকুর আর সামনের উর্বর ফসলি জমি, এগুলোর ওপর আমার অধিকার বেশি। হ্যাঁ মোড়ল মশাই, আমার স্বামী ঠিকই বলেছেন। আমরা তো আর হাওয়া খেয়ে বাঁচব না। রতন তো একা মানুষ, ওর কোনো সন্তান নেই। ও পাহাড়ের ধারের ওই অনুর্বর পাথুরে জমিটা নিলেই পারে। ও তো বনের কাঠ কেটেই জীবন চালিয়ে দিতে পারবে। তুমি কিছু বলো না গো। বাবা মারা যাওয়ার আগে তো তোমাকে উর্বর জমিটার কথাই বলে গিয়েছিলেন। বড় দিদি তো সবকিছু কেড়ে নিতে চাইছে। শান্ত হও পারুল, সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ করা আমাদের সাজে না। বাবা সবসময় বলতেন, নিজের বাহুবল আর সততাই আসল সম্পদ। মাটি যদি অনুর্বর হয়, আমাদের ঘাম দিয়ে তাকে উর্বর করব। বড়দা যা চাইছে তাই নিক। দেখেছেন তো মোড়ল মশাই, রতন নিজেই রাজি হয়েছে। তাহলে দলিলে সই করে দেওয়া হোক। রতন শান্তভাবে এগিয়ে গিয়ে দলিলে নিজের টিপসই দেয়। মানিক কুটিল হাসি মুখে কণিকার দিকে তাকায়। চারপাশ অন্ধকার হয়ে আসছে। দূরে পাহাড়ি বনিক ছায়া। রতন আর পারুল একটি ছোট খড়ের চালের কুড়ে ঘরের সামনে বসে আছে। ঘরে একটি তেলের প্রদীপ জ্বলছে। পারুল একটি মাটির পাত্রে সামান্য জল ফুটিয়ে ভাতের ফ্যান তৈরি করছে। রতন লাঙ্গলের ফলাটি পরিষ্কার করছে। চারপাশ নীরব, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আজকে আমাদের এই দশা হলো গো। নিজের পৈতৃক বাড়ি ছেড়ে এই জঙ্গলি জায়গায় এসে থাকতে হচ্ছে। রাতে কত বন্য পশুর ভয়। আমাদের কি কোনোদিন একটা ভালো ঘর হবে না? এই পাহাড়ের মাটি আজ হয়তো আমাদের পাথর দেখাচ্ছে, কিন্তু তুমি দেখবে, আমাদের সততা আর কষ্টের ঘাম যখন এই মাটিতে পড়বে, তখন এখান থেকেও সোনার ফসল ফলবে। সোনারূপা মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু শান্তি দেয় না। বড়দা প্রাসাদে থাকলেও রাতে ঘুমাতে পারে না চোরের ভয়ে। আর আমরা দেখো, খোলা আকাশের নিচে কত শান্তিতে শ্বাস নিচ্ছি। তোমার এই কথাগুলোই আমার মনের সব ভয় তাড়িয়ে দেয়। ঠিক আছে, কাল সকাল থেকেই আমরা একসাথে এই পাথুরে জমি চাষ করা শুরু করব। রতন আর পারুল দিন রাত এক করে জমিটি চাষের উপযোগী করার চেষ্টা করছে। হঠাৎ আকাশে কালো মেঘ জমে ওঠে। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বাতাস গর্জন করতে থাকে। পারুল, তাড়াতাড়ি ঘরের ভেতরে চলো, বড় ঝড় আসছে। পাহাড়ের আবহাওয়া বড় বিপজ্জনক। তারা দুজনে কুড়ে ঘরের ভেতরে ঢোকে। দরজা জানলা বাতাসে কাঁপছে। চালের ফুটো দিয়ে জল পড়ছে। হঠাৎ একটি করুণ আর্তনাদ শোনা যায়। শুনলে? কিসের যেন একটা কান্নার আওয়াজ আসছে ঘরের ঠিক বাইরে থেকে। রতন সাবধানে দরজা খোলে। দরজার সামনে বৃষ্টির জলে ভেজা এবং রক্তাক্ত অবস্থায় একটি অদ্ভুত নীল রঙের পাখি পড়ে ছটফট করছে। তার ডানাটি ভাঙা। রতন পাখিটিকে নরম কাপড়ে জড়িয়ে তার ক্ষত পরিষ্কার করে দেয়। পারুল হলুদের রস লাগিয়ে দেয় পাখিটির ডানায়। তারা সারা রাত জেগে পাখিটিকে আগলে রাখে। পাখিটি এখন সুস্থ। সে তার সুন্দর নীল ডানা দুটি মেলে রতনের হাতের তালুর ওপর বসে আছে। ধন্যবাদ দয়ালু রতন, ধন্যবাদ পারুল। তোমরা শুধু আমার ক্ষত সারিয়ে তোলনি, তোমরা আমার জীবন বাঁচিয়েছ। এ কি? তুমি তুমি কথা বলতে পারো? তুমি কি কোনো সাধারণ পাখি নও? আমি এই নীল পাহাড়ের রক্ষক, জাদুকরী পাখি নীলকণ্ঠ। মানুষের লোভ আর নিষ্ঠুরতা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু গতকাল তোমাদের এই ভাঙা ঘরে এসে আমি মানুষের আসল রূপ দেখতে পেলাম। তোমরা নিজেরা গরিব, কিন্তু তোমাদের হৃদয় দয়া দিয়ে ভরা। আমরা আমাদের কর্তব্য করেছি মাত্র পাখিরাজ। আপনাকে সুস্থ দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে। আমার যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমি তোমাদের এই দয়ার ঋণ শোধ করতে চাই। এই নাও, এটি একটি জাদুকরী বীজ। একে তোমাদের ক্ষেতের মাঝখানে রোপণ করবে, আর প্রতিদিন এক বালতি জল দেবে। এর বেশি কিছু করার প্রয়োজন নেই। পাখিটি তার ঠোঁট থেকে একটি সোনালি চকচকে বীজ রতনের হাতে ফেলে দেয়। তারপর সে ডানা মেলে জানলা দিয়ে নীল আকাশের দিকে উড়ে যায়। কি অদ্ভুত বীজ!
এ তো সাধারণ কোনো বীজ নয়। চলো পারুল, আজই আমরা একে মাটির গভীরে পুঁতে দিই। লতাটি বড় হয়ে একটি বিশাল লাউ গাছের রূপ নিয়েছে। গাছের পাতায় পাতায় এক অদ্ভুত উজ্জ্বলতা। গাছের মাঝখানে একটি বিশাল আকারের সোনালী লাউ বা তরমুজ আকৃতির ফল ফলেছে। ওগো, এদিকে এসে দেখো, এই ফলটা তো সাধারণ নয়, এটার গা থেকে কেমন সোনারঙা আলো বের হচ্ছে। সত্যি তো। চলো, আজ এটা কাটার সময় হয়েছে। দেখি এর ভেতরে কি আছে। রতন একটি দা দিয়ে ফলটি কাটে। ফলটি দ্বিখণ্ডিত হতেই ভেতর থেকে ঝনঝন শব্দ করে শত শত সোনার মুদ্রা এবং হিরে মুক্ত মাটিতে পড়ে যায়। হে হে ঈশ্বর, ঈশ্বর, এ তো সোনার হিরে। শুনছো মহারাজ, তোমার ওই হাবাগোবা ভাই রতন নাকি এখন গ্রামের সবচেয়ে বড় লোক। ও নাকি পাকা বাড়ি বানাচ্ছে, গরিবদের দান করছে, আর তুমি এখানে বসে বসে তামাক টানছো। আমিও শুনেছি, কিন্তু ও তো কোনোদিন চাষ করতে জানতো না। ওই অনুর্বর জমিতে কি করে এত সোনা ফলল? নিশ্চয়ই কোনো গোপন গুপ্তধন পেয়েছে। আমাকে ওটার খোঁজ নিতেই হবে। মানিক গোপনে রতনের বাড়ির পেছনে গিয়ে লুকিয়ে থাকে। সে দেখতে পায় রতন আর পারুল একটি নীল পাখির ছবি এঁকে পুজো করছে এবং সেই জাদুকরি বীজের গল্প নিজেদের মধ্যে বলছে। ও, তাহলে এই ব্যাপার। ওই নীল পাখিটাই সব নষ্টের গোড়া। ও রতনকে সোনা ফলার বীজ দিয়েছে। রতন যদি একটা পাখি সেবা করে এত বড় লোক হতে পারে, তবে আমি তো পুরো বনের পাখিকে নিয়ে আসতে পারি। আমারও ভাগ্য বদলাবে। মানিক একটি গাছের ডালে সেই সুন্দর নীল পাখি নীলকণ্ঠকে বসে থাকতে দেখে। পাখিটি শান্তভাবে বসে গান গাইছিল। পেয়েছি, তোমাকেই খুঁজছিলাম বাপু। রতনের কাছে নিজে থেকে গিয়েছিলে, আর আমার কাছে যাবে আমার খাঁচায় বন্দি হয়ে। মানিক গুলতি দিয়ে একটি পাথর ছোড়ে। পাথরটি পাখিটির ডানায় গিয়ে লাগে। পাখিটি একটি আর্তনাদ করে নিচে পড়ে যায়। মানিক দৌড়ে গিয়ে পাখিটিকে নিষ্ঠুরভাবে খাঁচায় পড়ে ফেলে। নিষ্ঠুর মানুষ, তুমি আমাকে কেন আঘাত করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করনি, কিন্তু উপকারও তো করনি। আমার ভাই রতনকে তুমি সোনার বীজ দিয়েছ, আর আমাকে দেবে না? তাড়াতাড়ি আমাকে সোনার বীজ দাও, না হলে এই খাঁচাতেই তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারব। মানুষের লোভ সত্যিই অসীম। তুমি দয়া চেনো না, শুধু সম্পদ চেনো। ঠিক আছে, তুমি যা চাও তাই পাবে। এই নাও তোমার বীজ, একে রোপণ করো। কিন্তু মনে রেখো, মনের লোভ যেমন, ফলও তেমন। পাখিটি তার ঠোঁট থেকে একটি কালো রঙের বিষাক্ত দেখতে বীজ খাঁচার বাইরে ফেলে দেয়। মানিক অত্যন্ত খুশিতে বীজটি তুলে নেয় এবং খাঁচার দরজা খুলে পাখিটিকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে চলে যায়। কালো বীজটি থেকে একটি কুৎসিত কালো রঙের কাঁটা গাছ গজিয়ে উঠেছে এবং তাতে একটি বিশাল কালচে বেগুনি রঙের অদ্ভুত ফল ফুলেছে। ফলটি থেকে এক ধরনের দুর্গন্ধ বের হচ্ছে। মহারাজ, জলদি করো, এটা কেটে ফেলো, আমার আর তর সইছে না। কত হিরে আর সোনা বের হবে ভাবলেই আমার গা শিউরে উঠছে। আজ আমি এই গ্রামের সবচেয়ে বড় ধনী হব। রতন আমার পায়ে এসে ভিক্ষা চাইবে। এই আমি কাটলাম। মানিক প্রচণ্ড জোরে ফলটির উপর দা দিয়ে আঘাত করে। ফলটি ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু ভেতর থেকে কোনো সোনা বা হিরে বের হয় না। ফলটির ভেতর থেকে ভন ভন শব্দ করে লাখ লাখ বিষাক্ত কালো মৌমাছি, বলতা এবং জাদুকরি কালো রাক্ষসের লতা বের হয়ে আসে। লতাগুলো মুহূর্তের মধ্যে মানিকের বাড়িকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে ভাঙতে শুরু করে। বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো, আমাদের কামড়ে দিচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে। মৌমাছির ঝাঁক তাদের তাড়া করে। লতাগুলো তাদের পুরো পাকা বাড়িটিকে ভেঙে ধুলোয় মিশিয়ে দেয়। মানিক আর কণিকা রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করতে থাকে। তাদের সব সম্পত্তি ধ্বংস হয়ে যায়। রতন আর পারুল ছুটে আসে। বড়দা, এ কি হাল করেছ নিজের? কেন তুমি লোভের বশে ওই জাদুকরি পাখির ক্ষতি করতে গেলে? রতন, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর উপর অন্যায় করেছি। তোকে পৈতৃক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম সোনা দানা পেলেই আমি সুখী হব, কিন্তু লোভ আমাকে ধ্বংস করে দিল। আমার আজ কিছুই রইল না রে। কাঁদবেন না দিদি, ভুল মানুষই করে, কিন্তু ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। আমাদের ঘর তো এখনো আছে, আপনারা আমাদের সাথেই থাকবেন। তোমাকে কত কটু কথা বলেছি, কিন্তু আজ বিপদের দিনে তোমরাই আমাদের বাঁচাতে এলে। আমাকে ক্ষমা করো। ক্ষমা করার আমি কে বড়দা? মাটির নিচে চাপা পড়া সম্পদ মানুষকে সুখী করে না। মানুষের মনের ভালোবাসাই আসল সম্পদ। চলো, আমরা সবাই একসাথে আবার নতুন করে শুরু করব।
লোভের ফল সবসময়ই তেতো হয়। মানিক হয়তো তার বাড়ি আর সোনা হারিয়েছিল, কিন্তু সে ফিরে পেয়েছিল তার ভাইকে, তার পরিবারকে এবং নিজের হারিয়ে যাওয়া সত্তাকে।